কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো গত ক্লাসে আমরা যে ম্যাথ গুলো করিয়েছিলাম এগুলো কি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন? হ্যাঁ স্যার, করছি। প্র্যাকটিস কি শুধু খাতা দেখে দেখে না খাতায় অঙ্ক করা হয়েছে? হ্যাঁ স্যার, খাতায় অঙ্ক করা হয়েছে। প্র্যাকটিস বলতে বোঝাবে কিন্তু খাতায় অঙ্ক করতে হবে, হাতে করতে হবে, ৩-৪ বার ৫ বার করতে হবে এক একটা অঙ্ক। আমি কিন্তু এই ফর্মুলাই মূলত পড়াই এখানে, অনলাইনে যাদের পড়াই তাদেরকেও, আর এখানে আমাদের একাডেমিতে যাদের পড়াই তাদেরও কিন্তু একই সিস্টেম। কারণ আমি বারবার এই কথা এই জন্য বলি যে আপনি, অনেক সময় হয় কি যে একটা অঙ্ক আমি ৫ বার করব, এত ধৈর্য বা এত সময়, তাহলে অন্যগুলা কবে করব? আবার বলি যে একটা অধ্যায়ে যখন আমাদের শুরু হয় তখন কিন্তু আমরা বেসিক সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করি, কিন্তু প্রথম যদি আপনি কয়েকটা অঙ্ক এক একটা ৪-৫ বার করেন তাহলে ওই অধ্যায়ের ফরম্যাটটা আপনার মাথায় সেট হয়ে যায়, এবং সামনে যে ম্যাথ গুলো আসে বা যে প্রবলেম গুলো আসে সেটা সামান্য কিছু পরিবর্তন হয়, কিছু ভাষাগত হয়, কিছু টেকনিক ওরা দিয়ে দেয়, হ্যাঁ এরকম, কিন্তু অলমোস্ট সেম থাকে। তো সেই জন্য প্রত্যেকটা অধ্যায়ে যখন আমরা করব ম্যাথ গুলো, যখন প্রথম শুরু করব তো ডে ফার্স্ট থেকেই যতগুলো ম্যাথ আর সামনে আসবে ৩ বার ৪ বার, সর্বনিম্ন ৩, সর্বোচ্চ ৫ বার করে ফেলতে হবে। আর আপনারা যারা এই যে এখন শুরু করছেন, ২ মাস বাকি আছে পরীক্ষার, অথবা আগে ওইভাবে খুব কন্টিনিউ ওইভাবে পড়াশোনা করা হয়নি, পরীক্ষার আগে আগে একটু পড়াশোনা করে পাশ করা, তো এদের জন্য আসলে বেসিকটা ধরা একটু কিন্তু কঠিন। সেজন্য আমরা এখানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেহেতু সলভ করি, এইটাই আপনি বারবার করবেন যাতে পরীক্ষার হলে প্রশ্নটা দেখে আপনার চোখে ভাসে যে আমি এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করে আসছি এবং এটার সমাধান এরকমই হবে। ঠিক আছে? তো যেহেতু অনেক বেশি পড়াশোনা আপনাদের করার সুযোগ নেই, অনেকে আছে সংসার আছে, চাকরি আছে, এই থিওরি অ্যাপ্লাই করতে হবে। যদি এরপরও কেউ এটা না করেন যে মাঝে মাঝে একটু দেখি, তাহলে সময় নাই অঙ্ক করার, খাতাটা একটু আমি দেখি, পৃষ্ঠা পৃষ্ঠা উল্টে একটু দেখি, তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো করতে পারবেন। তো গত ক্লাসে আমরা এই যে ৭ পর্যন্ত করেছিলাম, আর সাজেশনের সবগুলোই করে ফেলবেন, এখানে কোনো বাদ দেওয়া যাবে না। যদি এমন হয় যে আমি একটা ম্যাথ করেছি, পরের দুটাও ঠিক সেম, তো সেক্ষেত্রে আপনি বাদ দিতে পারেন, এই শর্তে যে তার প্রথমটা আপনি ৩-৪ বার বা ৫ বার করেছেন, তাহলে আপনি বাদ দিতে পারেন। কিন্তু প্রথমটা আপনি একবার করলেন, এর পরে যে দুইটা ম্যাথ আসলো সেই দুইটাও আপনি আর করলেন না যে আমি তো এখানে একবার করছি, এটা তো আগের মতোই, তাহলে কিন্তু পরীক্ষার হলে যে আপনার মনেই থাকবে না যে কোনটা কোনটার সাথে যোগ হবে, কোনটা কোনটা থেকে বিয়োগ হবে, এটা দেখবেন যে মনেই থাকবে না। সেজন্য বারবার প্র্যাকটিস এর আসলে আর কোনো বিকল্প নাই। এই জন্য সাজেশনে আপনাদের যে কয়টা আছে এগুলো বাদ দেওয়া যাবে না, এক একটা ৩-৪ বার ৫ বার করতে হবে। তো এখন এই দুইটা আজকে ৪ নম্বর ক্লাস, এই ৩ দিনে যা আমরা করেছি তাতে অনেকেরই এই ধাপগুলো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, মানে এখন দেখলেই বুঝতে পারার কথা যে এইটা এটার সাথে যোগ হবে, এইটা এটার সাথে বিয়োগ হবে, এটার নাম এইটা হবে, এগুলো বুঝতে পারার কথা এখন। তো এখানে প্রথমে আমরা ৮ দিয়ে শুরু করি, নিচে আরো আছে, অর্থাৎ এই ৮ নাম্বার কিন্তু আপনাদের আগের ক্লাসেও আছে, কারণ ওইখানে অনেকগুলো ম্যাথ দিয়েছিলাম, সবগুলো আমরা শেষ করতে পারিনি। ওখানে ৮ নাম্বার ছিল, সেই জন্য ওই শিটেও আছে এটা, আর আজকের যে ৪ নাম্বার ক্লাস এখানেও এই এই ৮ নাম্বার আছে। তো যেখানেই থাকুক না কেন অঙ্ক পারলে তো কোনো সমস্যা নাই, যে কোনো শিট দিয়েই এটা প্র্যাকটিস করা যাবে। আর আজকে আরো নতুন আরো অনেকগুলো আছে। আর আগামী ক্লাসে আমরা টেন্ডার কস্ট করব। টেন্ডার কস্ট শিট করলে আমাদের এই অধ্যায়ের যত ধরনের ম্যাথ আসবে এগুলো সব শেষ হয়ে যাবে। হয়তোবা ম্যাথ আরো আছে, বাট ধরন যে ধরনটা প্রায় 95% কভার হয়ে যাবে যদি আগামী ক্লাসটা আমরা করি, ওইখানে আমাদের টেন্ডার কস্ট আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ৮ নাম্বার বলছে যে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ স্টার ইলেকট্রনিক্স ফর এ কোয়ার্টার। তো এক কোয়ার্টারের জন্য দেওয়া আছে, তার মানে ৩ মাসের জন্য দেওয়া আছে, এখানে যে ইনফরমেশনটা এটা ৩ মাসের জন্য দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। কারণ আমরা কি ৪ ভাগ করি না, ১২ মাসকে ৪ ভাগ করলে এক এক ভাগে ৩ ভাগ হয়, সেই এক একটা ভাগকে কি এক কোয়ার্টার বলে। তো ওরা বলছে যে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ স্টার ইলেকট্রনিক্স ফর এ কোয়ার্টার। তো একটা কোয়ার্টারের এক কোয়ার্টারের ইনফরমেশন দেয়া আছে এখানে, কোন কোম্পানির? স্টার ইলেকট্রনিক্স।
এটা যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে, কিন্তু তারা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কি দেয়া আছে একটা জিনিস খেয়াল করেন, এখানে এইটা হলো পার্টিকুলার্স, এই যে এটা এতটুকু, এটা হলো পার্টিকুলার্স, আর এই যে এইটা হলো ডেট, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে এটা হলো ডেট। এখন এই ডেটের মধ্যে দুইটা আছে, একটা আছে 1/1/2022, একটা আছে 31/3/2022। তাহলে আমরা এতদিন অঙ্ক করতাম এইভাবে যে জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হইতো। তো জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হলে আমরা এটাকে একটা অর্থ বছর বলতাম। কিন্তু এই অঙ্কের মধ্যে দেখবেন যে আপনি ইয়ারলি আসলে খুব কমই আসে, এখানে একটা কথা বলা থাকে, পিরিয়ড বলা থাকে। পি ই আর আই ও ডি। তো পিরিয়ড হলো কি, যে একটা নির্দিষ্ট সময়, সেটা 3 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 4 মাস, 6 মাস, আবার 9 মাস, আবার 11 মাস হতে পারে। তো এখানে 3 মাসের অঙ্ক আমরা করতেছি। তাহলে এই শুরুটা হয়েছে 1/1/2022, এইটা হলো বিগিনিং, মনে রাখবেন এটা হলো বিগিনিং। আর 31/3/2022 এটা হলো এন্ডিং। এখন আমরা বলতে পারি যে এইখানের যে ইনফরমেশন গুলো আছে তার বিগিনিং আছে এবং এন্ডিং আছে। তো বিগিনিং এন্ডিং যদি থাকে, এটা আমাদের অঙ্কে কাজে লাগবে, কারণ বিগিনিংটা যোগ হয়, এন্ডিংটা বিয়োগ হয়, এটা আমরা জানি। তো সেই জন্য এই স্টক অফ র মেটেরিয়াল, এই স্টক অফ র মেটেরিয়াল বিগিনিং আছে 1/1/22 15,000, আর এন্ডিং আছে 10,000। স্টক অফ ফিনিশড গুডস, তাহলে তৈরি পণ্য যেটা আমাদের বিগিনিং বা প্রারম্ভিক আছে 20,000, সমাপনী আছে 5,000। এরপরে আসেন এই দুইটার বিগিনিং এন্ডিং আছে কিন্তু, বুঝছেন? এই যে র মেটেরিয়াল আর কস্ট অফ গুডস, এই ফিনিশড গুডস এর নিচে আছে ফ্যাক্টরি ওয়েজেস, এটা হলো ডিরেক্ট এক্সপেন্স, ওয়েজেস আছে 30,000। আর ইনডিরেক্ট এক্সপেন্স, এই ইনডিরেক্ট এক্সপেন্সটাও কিন্তু ফ্যাক্টরির মধ্যে যাবে, বুঝছেন? এই যে 2,000। আর নিচে যে ম্যাটেরিয়াল পারচেস, এইটা হলো ওই যে আমরা ম্যাটেরিয়াল কনজিউমড যে ব্যবহার করি বা ম্যাটেরিয়াল ইউজড যে ব্যবহার করি বা বের করি, ওইখানে আমাদের এই ম্যাটেরিয়াল পারচেসটা লাগবে। তাহলে মোটা দাগে এই অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, মেটেরিয়াল বিগিনিং দেওয়া আছে, ফিনিশ গুডস এর বিগিনিং দেওয়া আছে, আর দুইটা আছে ডিরেক্ট এক্সপেন্স, একটা ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওয়েজেস, আর একটা আছে ইনডিরেক্ট এক্সপেন্স, আর একটা আছে মেটেরিয়াল পারচেস, মানে যতটুকু কাঁচামাল তারা ক্রয় করেছে। এই তথ্য দিয়ে আমাদের কি বানাইতে হবে, আমি তো এখানে ধারাবাহিক বলতেছি, আপনারা যখন প্র্যাকটিস করে এগুলো দেখলেই পারবেন, আর পরীক্ষার হলে যখন এগুলো ধরবেন তখন এই রিকোয়ার্ডটা আগে পড়বেন। আমি সেদিনও বলেছি এই রিকোয়ার্ডটা আগে পড়তে হবে, এটা আগে পড়তে হবে। এটার কারণটা কি, কারণ এটা যদি আমি আগে পড়ে নেই যে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমি রিকোয়ার্ড দেখে বুঝতে পারবো যে এইখানে আমাকে কি করতে হবে, আমার মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে যে আমাকে যে ইনফরমেশন গুলো দিবে সেটা দিয়ে আমি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বানাবো। তো ওইটা বানাইতে কি কি লাগবে, এটা তো আমার মাথার মধ্যে সেট করাই আছে, যে র মেটেরিয়াল ওপেনিং, তারপরে পার্সেস যোগ করব, মানে র মেটেরিয়াল ইউজড বা কনজিউম পাবো, মানে পার্সেস যোগ করলে এন্ডিংটা মাইনাস করলে, তারপরে ফ্যাক্টরি ওয়েজেস যোগ করব, তারপরে আমরা প্রাইম কস্ট পাবো, সেখান থেকে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, এগুলো যোগ করে করে আমরা শেষে যে কি কস্ট অফ গুডস সোল্ড বের করব। আর এই যে একটা বিবরণী বা তালিকা, এটাকেই বলা হয় স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। এখন আসেন আমরা শুরু করি। তো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড করতে গেলে আমাদের আগে কি করতে হবে, একটা পার্টিকুলার্স বা অ্যাকাউন্ট টাইটেল বা একটা বিবরণের ঘর নিতে হবে, আর দুইটা দিতে হবে টাকার ঘর। এখন আপনি চাইলে এটাকে একটাও করতে পারেন, একটা টাকার ঘর দিয়েও করতে পারেন। এইটা একটা টাকার ঘর করতেন, আর এইটা যদি না থাকতো তাহলে এই লেখাটা আমরা ইনারে করতাম, এই ইনারে। আর এই যে ওরা যে এখানে যে আপনাদের বইতে ব্যতিক্রম বইতে যে এখানে রো করে দিচ্ছে না সারি, এই সারির কোনো দরকার নাই। আপনারা যখন পরীক্ষার ওখানে সলভ করবেন তখন এটা স্টেপ বাই স্টেপ লিখে যাবেন, এখানে রো করার কোনো দরকার নাই। চাইলে করতে পারেন, কারো যদি দরকার হয়, সময় নষ্ট করতে ইচ্ছে করে তাহলে করবেন। তো এখন আমরা প্রথমে শুরু করি কস্ট অফ গুডস স্টেটমেন্ট শুরু করতে গেলে প্রথমে আমাদের লাগে কি, প্রথমে লাগে আমরা এইটা বের করবো, এই যে ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউম। এখানে তো ওরা শেষে এটার নাম লিখে দিছে, কিন্তু আপনি এখানে প্রথমে লিখবেন, এটার উপরে অন্যান্য অঙ্কে কিন্তু লেখা আছে, এটার উপরে লেখা আছে
ম্যাটেরিয়াল ইউজড বা ম্যাটেরিয়াল কনজিউমড এইখান থেকে লিখে দিবেন, এই যে ওপেনিং এর উপরে লিখে দিবেন, লিখে দিয়ে একটা কলম দিবেন, কলম দিয়ে তারপরে শুরু করবেন ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কোথায় পাবো, এই যে 1/1/2022 এইটা হলো ওপেনিং। তাহলে র মেটেরিয়াল কই, এই যে স্টক অফ র মেটেরিয়াল ওপেনিং 15,000। তাহলে স্টক অফ র মেটেরিয়াল 15,000, এই যে লিখবেন এই যে 15,000। তার সাথে যোগ হইবে কি, যদি এই বছরে কোনো র মেটেরিয়াল ক্রয় করে, তাহলে ক্রয় করছে কোথায়, এই যে নিচে, একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় কিন্তু এরকম ফাঁকে ফুঁকে দিয়ে দেবে, ঠিক আছে। তো অঙ্কের মধ্যে কোথায় কি আছে এটা আমার আগে আমি দেখে নিব, এবং যেখানে যেখানে আমার দরকার সেইখানে আমি পেন্সিল নেবেন, অবশ্যই পেন্সিল তো নেবেনই, শক্ত পেন্সিল দিয়ে করতে হবে। তো পেন্সিল দিয়ে এটা মার্ক করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার এইগুলো কাজে, আমি স্টেটমেন্টের মধ্যে এগুলো কাজে লাগাবো। তো এই যে মেটেরিয়াল, এই যে মেটেরিয়াল এইটা আমার আগে, আমি যদি এখানে সিরিয়ালও দেই, আমি কিন্তু চাইলে সিরিয়াল দিতে পারি, যে এই ওপেনিং র মেটেরিয়াল এখানে আছে, এটাকে আমি 1 নাম্বার দিতে পারি, ঠিক আছে। তারপরে আসবে কি পারচেজ অফ মেটেরিয়াল, আমি যখন করব এই যে পারচেজ, এইটাকে আমি 2 নাম্বার দিতে পারি, ঠিক আছে। তারপরে আসবে কি, তারপর আসবে ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি এই যে এইটা 1 নাম্বার হবে, আবার কি 3 নাম্বার হবে, কারণ এইটা হবে 1 নাম্বার মানে বিগিনিং, আর এইটা হবে 3 নাম্বার এন্ডিং। এটা আমি বোঝানোর জন্য বললাম, এভাবে যে করতে হবে এমন না। তাহলে এই ম্যাটেরিয়াল বিগিনিংটা নিলাম, তার সাথে পারচেজ আছে কত, পারচেজ আছে 50,000, তাহলে 50,000 যোগ করলাম, 15 আর 50 65,000। হ্যাঁ, এটা কি ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, লিখতে পারেন, লিখলে অসুবিধা নেই। তো তার সাথে আমরা বিয়োগ করব কি, এই যে স্টক অফ র মেটেরিয়াল, এই যে আমি এখানে দেখতেছি স্টক অফ র মেটেরিয়ালস এর ইন্ডিং কই, এই যে তারিখটা খেয়াল রাখতে হবে, এই যে 31/3/2022, এই যে এইটা হলো ইন্ডিং। তাহলে আপনি ইন্ডিং এখান থেকে মাইনাস করবেন, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব কি মেটেরিয়াল ইউজ বা মেটেরিয়াল কনজিউম। এই গেল আমার ফার্স্ট স্টেপ। তো মেটেরিয়াল ইউজড বা কনজিউম পাওয়ার পরে তারপরে আমাকে যোগ করতে হবে কি, যোগ করতে হবে ডিরেক্ট ওয়েজেস। এখন আপনারা এখানে ফ্যাক্টরি দেখে আবার মনে করেন না যে এটা ফ্যাক্টরি ওভারহেড, না, এটা আসলে আমি না লিখলেও কোনো প্রবলেম নাই। এটা হলো ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার, যেটাকে ডিরেক্ট এক্সপেন্স বলে। ওই যে মনে আছে শীটের মধ্যে 3টা কথা বলা আছে, যে ডিরেক্ট ওয়েজেস বলা থাকতে পারে, ডিরেক্ট লেবার বলা থাকতে পারে, আর কি ডিরেক্ট আদার ডিরেক্ট এক্সপেন্স বা শুধু ডিরেক্ট এক্সপেন্স নামে থাকতে পারে। তো এই 3টার যে কোনো একটা থাকবে। তাহলে ওয়েজ হলো কি প্রত্যক্ষ ব্যয়। তাহলে মেটেরিয়াল ইউজড এর সাথে যত ধরনের প্রত্যক্ষ আছে, এখানে একটা তো আছে এই অঙ্কের মধ্যে, আরো 5টা থাকতে পারে। তো সেইটা আপনি কি করবেন, এখানে নিচে নিচে লিখে এই যে প্রাইম কস্টের সাথে এনে যোগ করবেন। তাহলে প্রাইম কস্টের সাথে ওই যে মেটেরিয়াল ইউজড এর সাথে যোগ করবেন। তাহলে মেটেরিয়াল ইউজড আর এই ওয়েজ, এই দুইটা যোগ করলে হবে প্রাইম কস্ট, এর বাংলা হলো মুখ্য ব্যয়, মানে প্রধান যে ব্যয়। প্রাইম কস্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তো প্রধান যে ব্যয়টা, অর্থাৎ আমি যদি মেটেরিয়াল যদি না হয়, লেবার যদি না হয়, তাহলে আমি প্রোডাক্ট বানাইতেই পারবো না, বুঝতে পারছেন। সেই জন্য এটাকে বলা হয় প্রধান ব্যয় বা মুখ্য ব্যয়। এই প্রধান ব্যয়ের সাথে আবার কি যোগ করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরি ব্যয়। এই যে দেখেন এই কারখানার এই উপরি ব্যয়, এই কারখানার উপরি ব্যয়টা যোগ করতে হবে কার সাথে, এই প্রাইম কস্টের সাথে। এখন প্রাইম কস্টের সাথে কারখানার উপরি ব্যয় যে যোগ করব, এটা একটা থাকবে না, কারখানার উপরি ব্যয় অনেকগুলো থাকতে পারে। আপনার এখানে এই অঙ্কের মধ্যে একটা আছে হয়তোবা, এই যে ইনডিরেক্ট এক্সপেন্স, এই যে এটা আছে, এই একটা আছে। তো এই একটা আছে, সবসময় যে একটা থাকবে এমন না, আরো বেশি থাকতে পারে। তো ওইটা থাকলে আপনি কি করবেন, এখানে সিরিয়াল দিয়ে দিয়ে একটা পর একটা লিখতে থাকবেন। মনে আছে উপরে শীটে কিন্তু একটা ফ্যাক্টরি ওভারহেড লিস্ট দিয়ে দিয়েছি যে কতগুলো থাকবে। আশা করি আপনাদের যে ম্যাথগুলো আসবে তার মধ্যে ওর বাহিরে যাবে না। ওইটা একটু আপনারা পরে মাথায় সেট করে নেবেন যে কি কি ফ্যাক্টরি ওভারহেড হতে পারে। তো এটা যোগ করার পরে আমরা পাবো কি প্রোডাকশন কস্ট, এই যে প্রোডাকশন কস্ট এই 87,000, এই 85 সাথে কি 85 কি প্রাইম কস্ট মুখ্য ব্যয়, এটার সাথে আমি কি কারখানার উপরি ব্যয় যোগ করলাম, পাইলাম কি প্রোডাকশন কস্ট। এখন প্রোডাকশন কস্টের পরে আমাদের দুইটা আইটেম থাকে, প্রোডাকশন কস্টের পরে দুইটা আইটেম যোগ হয় এই ফিনিশ গুডস এর আগে, সেই দুইটা কি এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, কে কে আছে এখানে। আহ
এই যে তপনশীল, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতেছি যে আমরা তো প্রোডাকশন কস্ট বের করলাম, স্ক্রিনে দেখেন প্রোডাকশন কস্টের পরে আরো দুইটা আইটেম আসে, বাট এই অঙ্কের মধ্যে নাই, সেই জন্য আমরা নেইনি। কিন্তু সে দুইটা কি হতে পারে, কি আইটেম আছে যেটা প্রোডাকশন কস্টের পরে একটা যোগ হইবে একটা বিয়োগ হইবে? আমি আরো সহজ করে দিলাম, প্রোডাকশন কস্টের পরে আর একটা আইটেম আছে যেটা যোগ হবে আর একটা আইটেম আছে বিয়োগ হবে, তারপরে এই ফিনিশ গুডস আসবে। এখন সেই দুইটা আইটেম কি বলেন তো? আচ্ছা, অন্য কেউ বলতে পারবে? কোনো ম্যান আছে যে বলতে পারবে? যদি এভাবে কথা না বলেন তাহলে কিন্তু আগামী ক্লাসে বলবো যে আপনাদের ভিডিও কলে থাকতে হবে। যারা মেয়েরা আছেন তারা হিজাব মাস্ক পরে পর্দার সাথে ভিডিও কলে থাকবেন, কারণ এভাবে তো হয় না। তো এইটার পরে আমি বলি এবং জিজ্ঞেস করলে সবাই চুপ থাকে, যেটা বিরক্ত লাগে। তো এখন দেখেন এইটার পরে আর দুইটা আইটেম আছে, একটা কি ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং যোগ হবে আর ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং মাইনাস হবে। তাহলে এই দুইটা তো আমি এখানে মুখস্থ বলছি না, এই দুইটা তো কিসের মধ্যে আছে, আপনাদের যে আমি স্টেটমেন্ট বা ফরম্যাট যেটা দিয়েছি তার মধ্যে এটা কি আমি দিয়ে দেই নাই? আপনারা কেন বলতে পারলেন না? এই যে দেখেন, এই যে এই যে আহ, এই যে ফিনিশ, এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট, এই যে এইখানে তো এইটার পরে এই যে লেস সেল অফ স্ক্র্যাপ, এগুলো তো নাই, তাহলে এইটাকেই তো আমরা প্রোডাকশন কস্ট বলতে পারি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারি। এরপরে দেখেন এই যে একটা আইটেম, এই বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, হ্যাঁ এটা যোগ হয়, তারপর একটা নাম আছে, তারপরে সেখান থেকে লেস ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস, এটা মাইনাস হয়। এরপরে আমাদের কি আসবে, এই যে বিগিনিং ফিনিশড ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, এইটা যোগ হবে, আর এটা একটা নাম আছে, এটা আপনারা জানেন। আর লেস হবে কি এন্ডিং ফিনিশড গুডস অফ ইনভেন্টরি। এইটাই তো আমি জিজ্ঞেস করছি। আমরা কি করছি, সরাসরি ম্যানুফ্যাকচারিং থেকে সরাসরি কোথায় চলে আসছি, এই যে ফিনিশ গুডসে চলে আসছি। মাঝখানে এই দুইটা আমাদের নাই, কিন্তু এই দুইটা তো শখের মধ্যে আছে, এটা তো আমি লিখে দিছি। এই দুইটাই তো আমি কোশ্চেন করছি এইমাত্র। এইটা নাই দেখে আমরা কি করলাম, এটা নিলাম না, এই অঙ্কের মধ্যে নাই বিদায় এটা আমরা নিলাম। তো এটা তো কঠিন কোনো বিষয় না, এবং আমি আগেই বলছি, শীটের মধ্যে লিখেও দিছি যে ধাপগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন আমি যদি শুধু পড়াইয়েই যাই আপনার ওইভাবে, তাহলে তো চাইলে ওইভাবে পড়াইতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি চাই যে স্টুডেন্টরা শিখুক, যাতে নিজেরা তো করতে পারে। তো এখানে এই যে প্রোডাকশন কস্টের পরে আমাদের ওই ডব্লিউআইপি আসার কথা ছিল, এই অঙ্কের মধ্যে নেই, সেই জন্য আমরা আনলাম না। তাহলে এখন যা নাই তা আনবো না, এর পরের স্টেপে যাব। এখানে ওপেনিং ফিনিশ গুডস কোথায় পাবো? এই যে এখানে, এই যে এই স্টক অফ ফিনিশ গুডস এর এই যে 1/1/2022 যেটা, এটা ওপেনিং, এটা আমি যোগ করব, আর 31/3/2022 যে পাশের, এটা আমি বিয়োগ করব। আসেন, ঠিক সেই কাজটাই এখানে হয়েছে। এই যে ওপেনিং ফিনিশ গুডস এই যে 20,000 আমি যোগ করলাম, এটা একটা নাম আছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তারপর আমি লেস করব ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, বা শুধু ফিনিশ গুডস লিখলেও হয়। এই 5,000 মাইনাস করব, তাহলে আমি পাবো কি কস্ট অফ গুডস সোল্ড। আর আমাকে এটাই কি বের করতে বলছে। আর এই সব অঙ্কের মধ্যে তো এইগুলোই বের করবে, আমরা যে চ্যাপ্টারে আছি এটার কাজই এটা। আর এখান থেকে আপনাদের 14 মার্ক বা 10 মার্ক বা 15 মার্ক বা 5 মার্ক আসবেই। যদি না আসে তাহলে এটা ইতিহাস, মানে কি বলে, ইতিহাস ব্রেক হয়ে যাবে, বুঝছেন? এটা আসবে অবশ্যই অর্ধেক। তো এতটুকু কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে বাপ্পি নাই, তারপরে পলি জয়েন হলো, পলি নাই, তো এইটা কেন কেন এরকম কেন? বিদ্যুৎ নেই, এরকম হতে পারে, তো ডাটা কিনলেই তো হয়। আচ্ছা, এর পরের অঙ্কে যাই আমরা। তো এরপরে আছে দেখেন, আগামী ক্লাসে আমরা টেন্ডার কস্ট করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এইটা করলে আমাদের নতুন কিছু আর করানো থাকবে না। এরপর আপনারা শুধু বাসায় প্র্যাকটিস করবেন, প্রবলেম হলে আমাকে বলবেন, আমি অন্য চ্যাপ্টারে চলে যাব, সেটা নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলবো। তো এখানে আছে
the following data related to দীপু লিমিটেড, তো যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে। এইটার ডাটা দেয়া আছে, কি ডাটা দেয়া আছে? ইনভেন্টরি, এটা হলো হেডিং, ঠিক আছে, এটা হেডিং, এটা হলো ইনভেন্টরি, এটার বিভিন্ন ধরন আছে। আর এটা হলো ওপেনিং, এটা হলো এন্ডিং বা ক্লোজিং। তাহলে কি আছে? ম্যাটেরিয়াল ওপেনিং কত? কাঁচামাল আছে 9000, আর সমাপনী আছে 12000। এইখানে কিন্তু ডব্লিউআইপি আছে, আগের অঙ্কে ছিল না। ডব্লিউআইপি কি? ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটাকে বলে আধা তৈরি পণ্য, অর্থাৎ এমন পণ্যগুলো যেগুলো আমরা অর্ধেক তৈরি করে রেখেছি। যেমন এই যে সেলাই কাজের ক্ষেত্রে ধরো আপনি একটা শার্ট তৈরি করবেন বা করলেন, তো সেক্ষেত্রে আপনি কিছু অংশ তৈরি করে রাখলেন, সম্পূর্ণ তৈরি করেননি। এই যে কিছু অংশ তৈরি করেন, কিছুটা কাটলেন, কিছুটা সেলাই দিলেন, হ্যাঁ, এইটা হলো ডব্লিউআইপি। আর যখন আপনি শার্ট একদম রেডি করে ফেলেন, তখন ওইটা হয়ে যায় ফিনিশ গুডস, যেটাই নিচে। এই যে এই ফিনিশ গুডস এর অর্থ হলো আপনি প্রোডাক্ট অলরেডি রেডি করে ফেলেছেন, সেখান থেকে আপনার আগে রেডি করা কিছু ছিল, আর এই বছর আপনি বেচা বিক্রি করে আপনার কিছু রয়ে গেছে। আর ডব্লিউপি মানে আগের বছরের কিছু আদা তৈরি পণ্য, আর এই বছরে যা বানাইছেন সেখান থেকেও কিছু আদা তৈরি বা অর্ধেক তৈরি পণ্য রয়ে গেছে, এটা হলো ডব্লিউপি এন্ডিং। এই জন্য আমাদের কি এই আইটেমগুলো ভালো করে বুঝতে হবে। আমরা তিনটা আইটেম পাইলাম, একটা পাইলাম কাঁচামালের সমাপনী আর প্রারম্ভিক, আর আদা তৈরি পণ্যের প্রারম্ভিক সমাপনী, আর সম্পূর্ণ তৈরি পণ্যের প্রারম্ভিক আর সমাপনী, আমি আর কি বাংলায় বললাম। এখন নিচে কি বলা আছে? নিচে বলা আছে ডিরেক্ট লেবার, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তারপর কি ম্যাটেরিয়াল পারচেস, ফ্যাক্টরি এক্সপেন্স। তাহলে ডিরেক্ট লেবার এটা কি? প্রত্যক্ষ খরচ। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা, এটা হলো কোনটা? অপারেটিং এক্সপেন্স, তাই না? এটা তো পণ্য উৎপাদনের পরে আসবে, যখন এই পণ্য বিক্রি করার জন্য আমাদের বিজ্ঞাপন দিতে হবে, অফিস মেনটেন করতে হবে, এইগুলোর ক্ষেত্রে আসবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটিং এক্সপেন্স। আর মেটেরিয়াল পারচেস, এটা তো একদম মূল আইটেম, যে আপনি যদি কাঁচামালই না কিনেন তাহলে আপনি তৈরি করবেন কি দিয়ে? আপনি টেবিল তৈরি করবেন একটা কাঠের, এখন যদি আপনি কাঠ না কিনেন তাহলে আপনি তো টেবিল তৈরি করতে পারবেন না। সেই জন্য এটাকে বলে মেটেরিয়াল বা কাঁচামাল, এবং ডিরেক্ট এক্সপেন্স যেটাকে প্রত্যক্ষ ব্যয়, এটা লাগবেই। তারপরে আছে ফ্যাক্টরি এক্সপেন্স, এটা হলো কারখানার মধ্যে বসে যে তৈরি করবেন, সেই কারখানার মধ্যে যে খরচগুলো আছে, এটা হলো কি ফ্যাক্টরি এক্সপেন্স। তো একটা জিনিস মনে রাখেন, যদি বি পার্টের বা ছোট যে ম্যাথগুলো আসবে, সেখানে আপনাদের এরকমের মূল ফিগারগুলো দিয়ে দিবে, আপনারা শুধু কি করবেন? যোগ করে করে, বিয়োগ করে করে যা করা লাগে সেভাবে তৈরি করবেন। আর বড় যে অঙ্কগুলো, সেখানে এই ফ্যাক্টরি এক্সপেন্স অনেকগুলো দেওয়া থাকবে, আপনি যোগ করে এক জায়গায় আনবেন। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুই একটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আর ডিরেক্ট লেবার এরকম থাকতে পারে, সাথে আরো অন্য কিছু আদার ডিরেক্ট এক্সপেন্স এরকমের নামে থাকতে পারে। এখন আমাদের কাছে ওরা জানতে চাইছে কি? রিকোয়ার্ড কি? কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড, তো কস্ট অফ গুডস সোল্ড একটু আগেও যেটা আমরা সলভ করেছি, সেখানে ওই একই প্রশ্ন করেছিল ওরা, তো কস্ট অফ গুডস সোল্ড। এখন এখান থেকে আমি শুরু করব কি দিয়া? কাঁচামালের প্রারম্ভিক দিয়ে শুরু করব। তাহলে কি করবেন? এই যে বিগিনিং র মেটেরিয়াল নিলেন, তার সাথে পারচেস অফ র মেটেরিয়াল, এই যে পারচেস অফ র মেটেরিয়াল যোগ করবেন, যে পারচেস অফ র মেটেরিয়াল যোগ করে নিচে নামাবেন। তারপরে কি? র মেটেরিয়াল ইন্ডিং যে 12000, এটা মাইনাস করবেন, এটা মাইনাস করবেন, এটা মাইনাস করবেন। এরপরে যা থাকবে তার নাম হইবে কি? র মেটেরিয়াল ইউজড বা কনজিউম, র মেটেরিয়াল ইউজড বা কনজিউম। তার সাথে আমাদের কি করতে হবে? ডিরেক্ট লেবার, এই যে ডিরেক্ট লেবার, এই ডিরেক্ট লেবার 7500 যোগ করতে হবে। আসেন 7500 যোগ করি, কার সাথে? এই ডিরেক্ট মেটেরিয়াল ইউজড এর সাথে। তাহলে এই ডিরেক্ট লেবার আমরা যোগ করব, এই যে 7500, তাহলে যে টাকাটা পাবো এটা নাম হবে কি? প্রাইম কস্ট। একটু আগে আমরা সেই অঙ্ক করেছি, প্রাইম কস্ট। তার সাথে যোগ করব কি? ফ্যাক্টরি এক্সপেন্স। ফ্যাক্টরি এক্সপেন্স কোথায় পাবো? এই অঙ্কের মধ্যে দেওয়া আছে কিন্তু ফ্যাক্টরি এক্সপেন্স, এই যে ফ্যাক্টরি এক্সপেন্স, এই যে 4000, এই 4000 যোগ করবেন। তো ফ্যাক্টরি এক্সপেন্স যোগ করবেন, তারপরে এই যে ফ্যাক্টরি এক্সপেন্স যোগ করবেন, তাহলে হবে ওয়ার্ক কস্ট। এই যে ওয়ার্ক কস্ট, ওয়ার্কস কস্ট, এই ওয়ার্কস কস্টের সাথে ডব্লিউআইপি আসছে, এবার আগে ছিল না। ডব্লিউআইপির বিগিনিংটা যোগ করবেন, ডব্লিউআইপির এন্ডিংটা বিয়োগ করবেন। কোথায় পাবো? এই অঙ্কের মধ্যে দেওয়া আছে, আমি মুখস্থ বলতেছি না। এই ডব্লিউআইপি এখানে দেওয়া আছে, এই যে ডব্লিউ ওয়ার্ক ইন প্রসেস, এইটা হলো বিগিনিং, আর এই 5000 হলো এন্ডিং। তাহলে ডব্লিউআইপিটা
বিগিনিংটা যোগ বা ওপেনিংটা যোগ করব আর এন্ডিং বা ক্লোজিংটা মাইনাস করব। এই কাজই আমাদের এখানে করতে হবে। এটা করলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড পাবো। এটা আপনাদের শীটের মধ্যে ওইভাবে ধাপে ধাপে দেয়া আছে। এখন অনেক সময় এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড পর্যন্ত রাখতে পারে অঙ্ক, তাহলে আমি এখান থেকে স্টপ করে দেব, নিচের গুলো আর করব না। যদি কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে তখন আমি নিচের গুলো করব। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এর সাথে অ্যাট বিগিনিং ফিনিশ গুডস, তাহলে বিগিনিং ফিনিশ গুডসটা যোগ করবেন, এরপরে এন্ডিং ফিনিশ গুডস কোথায় পাবো আমি মুখস্থ বলতেছি না, এই যে অঙ্কের মধ্যে আছে যে ফিনিশ গুডস, এই যে দেখেন ফিনিশ গুডস দেখা যায় না, এই যে ফিনিশ গুডস, এই যে ফিনিশ গুডস, এই যে বিগিনিং এই 5700 আর এন্ডিং হলো 11600, তাহলে ফিনিশ গুডস এর বিগিনিংটা যোগ করবেন, এন্ডিংটা বিয়োগ করবেন, তাহলে আমরা কি পাবো কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। আশা করি এই ম্যাথের মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না। এই আপনাদের ক্লাসে বসেই তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি যেরকম প্রত্যেক বারবার বলছি। এরপর আমরা পরের অঙ্কে যাই 10 নম্বরে। কারো কি কোনো বুঝতে সমস্যা হয় রেসপন্স করবেন, কিন্তু আমি তো বলে যাচ্ছি। কোনো সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এরপর আসুন 10 নম্বরে। এখন 10 নম্বরে কি কি আছে খেয়াল করেন, এটা একটু ডিফারেন্ট কিন্তু, হ্যাঁ ডিফারেন্ট কেন বলতেছি, কারণ এখানে আপনাকে এই যে রেকর্ডের দিকে তাকান, আমি আগে কিন্তু রেকর্ডের দিকে চলে গেলাম, কেন আগের অঙ্কের থেকে এটা একটু ভিন্ন। এই যে দেখেন, এই যে এটা ভিন্ন, এই রেকর্ড দেখেন, প্রথম রিকোয়ারটা হলো ডিরেক্ট লেবার কস্ট। তো ডিরেক্ট লেবার কস্ট, এই যে দেখেন, এই যে ডিরেক্ট লেবার কস্ট, এই ডিরেক্ট লেবার কস্টটা সাধারণত দেওয়া থাকে। আগের অঙ্কগুলো আমরা দেখেছি এরকমের যে দিয়ে দিয়েছে, আমরা যোগ করে করে বিয়োগ করে করে আমরা কস্ট অফ গুডস পর্যন্ত চলে গেছি। আর এখানে কি করছে, ডিরেক্ট লেবার কস্টই আমাদের কাছে জানতে চাইছে, ডিরেক্ট মেটেরিয়াল পার্সেস জানতে চাইছে ডিউরিং দ্য পিরিয়ড, কস্ট অফ গুডস সোল্ড জানতে চাইছে। এখন আমার সাথে একজনের রেসপন্স করেন যে আগে আমরা যে ম্যাথগুলো সলভ করছি সেখানে আমি কি করতাম, এই যে ডিরেক্ট র মেটেরিয়ালের বিগিনিং থাকতো, তার সাথে পার্সেস যোগ করতাম, র মেটেরিয়াল ইউজড হইতো, তার সাথে ডিরেক্ট লেবার যোগ করতাম, তাহলে প্রাইম কস্ট হইতো, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম, তারপরে কি ওয়ার্ক কস্ট হইতো, তাই না? এরকম হইতো না? আচ্ছা, তাহলে এবার কি করছে? জি স্যার। হ্যাঁ, এবার কি করছে? জি স্যার। এবার হলো ওরা এই আইটেমগুলি আমাদের কাছে জানতে চাইছে। তাহলে বুঝতে হবে আমরা আগে এই আইটেমগুলো যোগ করে করে যে ফিগারগুলা পেয়েছি সেইটা এবার অঙ্কের মধ্যে কোথাও না কোথাও দেওয়া আছে। সোজা কথায় হলো ডিরেক্ট লেবার, মেটেরিয়াল এগুলো যোগ করে করে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট তৈরি করতাম। এই অঙ্কের মধ্যে যেহেতু এই আইটেমগুলোই আমাদের কাছে জানতে চাইছে, তাহলে ভিতরে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট এগুলো দিয়ে দিছে ওরা, মনে হয় আমরা ওখান থেকে বের করব। একটু খেয়াল করেন এখানে, এখানে এই যে আমি যেখানে ধরছি, এই যে দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে এই আইটেমটা, এই স্ক্রিন দিকে দেখেন, এই যে আমি একটা রেখা টেনে দেখাচ্ছি, এই যে 5,84,000, এই যে ম্যানুফ্যাকচারিং কস্টটা, এই ম্যানুফ্যাকচারিং কস্টটা আমরা কি করতাম, আগে ম্যাথ করে করে তারপরে আমরা বের করতাম। এখন আমরা কি করছি, এখানে এটা পেয়ে গেছি, সুতরাং এইটা কাজে লাগিয়ে আমাদের এইগুলা বের করতে হবে। কি আসলো? তো এরপরে দেখেন, এইটা গেল আমার কি, এই 1 আর 2 নিয়ে আমি এই কথা বললাম। এবার 3 এ আসেন। 3 নাম্বার আবার বলছে কি কস্ট অফ গুডস। দেখছেন, এই অঙ্কটা কিন্তু ভিন্ন অন্যগুলো। এখানে আবার বলছে কস্ট অফ গুডস। আমাদের আগে কি করতে হবে, ডিরেক্ট লেবার কস্ট বের করব, ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড এগুলো বের করব, বের করে এরপরে আবার এই উপাদানগুলো নিয়ে আমাদের আবার শুরু করে একদম শুরু থেকে এই কস্ট অফ গুডস পর্যন্ত আসতে হবে। অঙ্কটা আসলে বোঝে নাই আমাদের কি করতে হবে, এটা বোঝে না, এরকম কি কেউ আছেন? প্রশ্ন করতে হবে কিন্তু এখন।
কেউ নেই? সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, তাহলে আমি শেষে এসে যাই। এখন আসেন, আমাদের অঙ্কের মধ্যে কি দেয়া আছে? ফিনিশ গুডস। ফিনিশ গুডস এর এন্ডিং দেওয়া আছে, বিগিনিং দেওয়া আছে। এখন এই অঙ্কের মধ্যে আরো একটা ব্যাপার আছে। সব সময় আমাদের যে ম্যাথগুলো সেখানে বিগিনিংটা আগে থাকে, তাই না? এই যে এটা, এই যে এটা, এই যে এই 1 st ফার্স্ট, এটা ফার্স্টে দেয়া থাকে, আর এইটা থাকে সেকেন্ড, 2 nd সেকেন্ড, ঠিক আছে? এখন এই অঙ্কের মধ্যে এটা ঘুরিয়ে দিছে, তো বিচলিত হওয়ার কিছু নেই, এই জন্য খেয়াল রাখতে হবে। প্রথমে যে সবসময় বিগিনিংটা থাকবে এমন কোনো কথা না, বিগিনিং এন্ডিং লেখা থাকবে, অথবা তারিখ দেওয়া থাকবে। এটা আগে আসলো না পরে আসলো না কোন জায়গায় দিল এটা আমার দেখার বিষয় না। আমি ফিনিশ গুডস দেখেছি, বুঝবো কিভাবে? এখানে লেখা থাকবে, এই দেখেন এটা এন্ডিং, তার মানে প্রথমেই এন্ডিং, তারপরে আসছে বিগিনিং। সুতরাং এখানে এইভাবে আগে পরে হইতে পারে, আর এরকম লেখা থাকতে পারে 31/12/2000 এত, আবার 1/1/2000 এত, এরকম লেখা থাকতে পারে। তো তারিখ দেখে বুঝবো। ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস কি দেওয়া আছে? এইটাও এন্ডিং, প্রথমটা এন্ডিং, কারণ এটা এই সবগুলো এন্ডিং, এই সবগুলো এন্ডিং, সমাপনীটা আগে দিছে। আর এইটা হলো বিগিনিং, এই যে এটা হলো বিগিনিং মানে প্রারম্ভিক। আর ডিরেক্ট মেটেরিয়াল, এই দেখেন তাহলে কি ফিনিশ গুডস, ডব্লিউআইপি, ডিরেক্ট মেটেরিয়াল, তিনটা জিনিসই আছে। এই তিনটা জিনিসের প্রথমটা আছে সমাপনী বা এন্ডিং বা ক্লোজিং, আর পরের অংশ আছে বিগিনিং, প্রারম্ভিক। তাহলে এইখান থেকে নিয়ে আমরা যোগ বিয়োগ করব। আচ্ছা, এরপর আছে কি কস্ট ইনকার ডিউরিং দ্য পিরিয়ড। এরপর ওরা বলছে যে তো এই যে আমরা প্রোডাক্টটা তৈরি করব, এখানে নিচের এই খরচগুলো আমাদের হয়েছে। তো নিচের খরচগুলো হয়েছে আচ্ছা, এখন আমরা দেখি কি কি খরচ দেওয়া আছে এখানে। প্রথমে আছে কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কোথায় কখন হয় মনে আছে? ওই যে আমরা ফিনিশ গুডস এর বিগিনিংটা যে যোগ করি তখন হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, সেই আইটেম এবার দিয়ে দিছে। তার মানে আগে আমরা অঙ্কের মধ্যে যেগুলা সলভ করে করে বের করতাম, এবার সেগুলা মাঝখানে মাঝখানে কিছু দিয়ে দিছে। এই জন্য আমি আগেই বলেছি যে অঙ্কের প্রত্যেকটা ধাপ জানতে হবে এবং কার সাথে কোনটা যোগ বিয়োগ করলে কি বের হয় এই টোটালটা মাথায় সেট করা থাকতে হবে, তাহলে কিন্তু এই অঙ্ক বোঝা যাবে না। এরপর আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, আপনাদের বুঝতে হবে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কার সাথে কি যোগ করলে হয়। তার মানে এইটার মধ্যে কি কি আছে এটা আপনাদের বুঝতে হবে। আমি আমি এটা দেখলেই কিন্তু বুঝতে পারি যে এই 5,84,000 এর মধ্যে কি কি জিনিস আছে, কি কি যোগ করে এইখানে আসছে, এটা আমি বুঝতে পারি। তা আপনাদের ওইরকম বুঝতে হবে। ফ্যাক্টরি ওভারহেড আলাদা করে দেওয়া আছে, কারখানার উপরই ভাই 1,67,000। আর নিচে বলা আছে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড যে দেওয়া আছে, তাহলে আপনাকে বুঝতে হবে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড এর মধ্যে কি কি আছে। আমি তো জানি কি কি আছে। এই ডিরেক্ট মেটেরিয়াল ইউজড এর মধ্যে কি কি আছে এটা কি কেউ বলতে পারবে? ডিরেক্ট মেটেরিয়াল ইউজড এর মধ্যে কি কি থাকে? বাপ্পি কই? নাই, একদিনও ও ক্লাসে থাকলো না শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এই রূপা নাই, নাই। আচ্ছা আসেন। তো ডিরেক্ট মেটেরিয়াল ইউজড এর মধ্যে কি কি থাকে? ডিরেক্ট মেটেরিয়াল ইউজড এর মধ্যে থাকে কি র মেটেরিয়াল থাকে বিগিনিং, তার সাথে আমরা যোগ করি কি পারচেজ র মেটেরিয়াল, লেস বা বিয়োগ করি কি র মেটেরিয়াল এন্ডিং। তাহলে যেটা আমরা পাই সেই ফিগারটার নামই হলো র মেটেরিয়াল ইউজড বা কনজিউম। তার মানে এবারও ওরা কি করছে এটা দিয়ে দিছে, তার মানে ভিতরে আমাদের ওয়ার্কিং করা লাগবে বা অন্য কোনো রিকোয়ার্ড আছে। এখন আসেন এক নাম্বার থেকে রিকোয়ার্ড ধরি, উপরে কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে আমি ধরে ধরে বুঝাইলাম। এখন দেখেন প্রথমে ডিরেক্ট লেবার, তাহলে আমাদের ডিরেক্ট লেবার বের করতে হবে। তা ডিরেক্ট লেবার বের করব কিভাবে? কারণ আমি জানি যে ডিরেক্ট লেবার আছে, বুঝতে পারছি এই জন্য যে এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, দেখছেন এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যেহেতু দেওয়া আছে, তার মানে এর এর মধ্যেই ডিরেক্ট লেবার আছে। কারণ ডিরেক্ট লেবার তো থাকবেই, যেহেতু উৎপাদন তারা করেছে। আর উৎপাদন তো আর অন্য কেউ এসে জিনবুতে এসে করে দিয়ে যায় নাই, নিশ্চয়ই এটা মেশিন দিয়ে করছে বা মানুষই করছে, যেই করছে এই উৎপাদন খরচ হয়েছে। উৎপাদন খরচ হইলে সেখানে অবশ্যই লেবার লাগছে, সেই লেবার মানুষ হোক আর সেটা কোনো মেশিন। তো এখানে
আমাদের এই ডিরেক্ট লেবার কস্ট আমরা বের করব। খেয়াল করেন 1 নাম্বার রিকোয়ার্ড, এই যে আমি যেখানে মার্ক করতেছি, এই যে 1 নাম্বার রিকোয়ার্ড ডিরেক্ট লেবার। তো ডিরেক্ট লেবার কার মধ্যে আছে? আমি জানি যে ডিরেক্ট লেবার ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আছে। ওকে, তাহলে ডিরেক্ট লেবার কস্ট সমান, একটু আপনারা লাইনে থাকেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি বলুন। প্রিলিমিনারি, ওই যে আপনি এখন যাদের ব্যাচ চলতেছে। ও মেহেদি, হ্যাঁ হ্যাঁ মেহেদি, ও আচ্ছা ফিজে অফিসে যা, হ্যাঁ বুঝতে পারছি, আমি মনে করছিলাম অনলাইন বেসে। জি মেহেদি বলো, হ্যাঁ 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 মেহেদি বলো, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, চিনতে পারছি, চিনতে পারছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আসো, তাহলে তুমি পড়াশোনা করো না কেন? তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসলে কি পড়াশোনা হচ্ছে না তোমার, ধরো একটা সময় যখন তোমার সার্টিফিকেটটা যদি দরকার হয় করে দিন, তখন যদি তুমি এটা করে না রাখো তখন তো আর পাবা না, ওটা তোমাকে তো কেউ তৈরি করে দিতে পারবে না। তো সুতরাং সময় গেলে, হ্যাঁ সময় গেলে তো, হুম। সেটা ঠিক আছে, তারপরও একটা নিজের একটা স্ট্যাটাস ব্যাপার আছে। তারপর ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসো, আমি তো এখানেই থাকি, সবাইকে চিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন ডিরেক্ট লেবার কস্ট বের করব। তো ডিরেক্ট লেবার কস্ট কিসের মধ্যে আছে? আমরা জানি যে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ডিরেক্ট লেবার কস্ট আছে। তাহলে এখন কি করতে হবে আমাদের? ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কি কি থাকে খেয়াল করেন। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে থাকে এই ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, খেয়াল করেন। তারপরে থাকে ডিরেক্ট লেবার কস্ট, তারপরে থাকে ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটে আইটেম থাকে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে। কারো এখানে বুঝতে কোনো প্রবলেম হলে সাথে সাথে প্রশ্ন করতে হবে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের যে আইটেমটা দিয়ে দিছে ওরা 5,84,000 টাকা, এই আইটেমের মধ্যে কি কি আছে? আছে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, আছে ফ্যাক্টরি ওভারহেড, আছে ডিরেক্ট লেবার কস্ট। তার মানে আমি এইটা বলতে পারি যে আমার এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের যে 5,84,000 টাকা, এর মধ্যে তিনটা টাকা আছে। একটা হলো ডিরেক্ট লেবার কস্টের, একটা হলো ডিরেক্ট মেটেরিয়াল ইউজডের, আর একটা হলো ফ্যাক্টরি ওভারহেডের। তাহলে আমি যদি এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে তিনটা আইটেম আছে, সেই তিনটা আইটেমের মধ্যে থেকে যদি আমি দুইটা আইটেম সরাইয়ে দেই, তাহলে তোমার ডিরেক্ট লেবার কস্ট পড়ে থাকে। আমি সূত্রের মধ্যে গেলাম না, আমি আসলে আপনাদেরকে ওইভাবে বুঝাইলাম যে আমরা ধরেন আমরা ম্যাথ করতেছি না, আমরা অন্য কিছু করতেছি। যে আমার হাতে চারটা জিনিস আছে, তো চারটার মধ্যে থেকে যদি আমি তিনটা সরাই দেই তাহলে একটা পরে থাকে না। ঠিক এই রকমের যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যে আমার 5,84,000, এই ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, ফ্যাক্টরি ওভারহেড, ডিরেক্ট লেবার কস্ট। তাহলে যেহেতু ডিরেক্ট লেবার কস্টের টাকা আমাদের কাছে নাই, এটা তো প্রশ্নবোধক, এইটাই তো আমাদের প্রশ্ন। তাহলে এইটা তো আমরা পাবো না। তো এইটা বাদে আর দুইটা তো আমাদের কাছে আছে, ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল ইউজড আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে। তাহলে আমি টোটালটা থেকে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড বিয়োগ করে দেব, ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ করে দেব, তাহলে আমার যে আইটেমটা থাকবে এই আইটেমটাই হলো ডিরেক্ট লেবার কস্ট। এইটা কারো বুঝতে কোনো সমস্যা আছে? দেখি একটু রেসপন্স করেন তো। হ্যালো, না স্যার। বুঝতে পারছেন এটা? জি স্যার। মানে টোটাল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে জি যা যা স্যার। থাকে, যে উপাদান থাকে তার মধ্যে একটা আমাদের নাই, বাকিগুলো আছে। এই জন্য আমরা কি করলাম, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বাকিগুলো সরাই দিলাম, তাহলে তো লেবার কস্ট পড়ে থাকে। ঠিক আছে, এই জন্য আমি কি ওই সূত্রের মধ্যে না যে আপনাদের ওইভাবে বুঝাইলাম। আচ্ছা, এরপরে আসেন পরেরটা, ডিরেক্ট মেটেরিয়াল পারচেজড। ডিরেক্ট মেটেরিয়াল
পারচেজ, খেয়াল করেন ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ বের করব কিন্তু আমরা, তার মানে আমি কতটুকু কাঁচামাল এই সময়ের মধ্যে ক্রয় করেছি সেইটা আমার এবার রিকোয়ার্ড। তার মানে এই যে ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ এইটা হলো আমার প্রশ্নবোধক, এইটা নাই আমার কাছে, নাই, এইটা জানতে চাইছি, এটা নাই। এখন এইটা আমি বের করব কিভাবে? আমি যদি এটা জানি, আমাকে দিয়ে দিছে কি ডিরেক্ট মেটেরিয়াল ইউজড দিয়ে দিছে, দেখেন এই যে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড 1,93,000 আছে, এই 1,93,000, এই যে এই যে এই যে এই যে 1,93,000, এই 1,93,000 আছে কি ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, মানে এটাকে আমি যদি ডিএম লিখি, ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, ডিরেক্ট মেটেরিয়াল ইউজড হলো কত 1,93,000। এখন এই ডিরেক্ট মেটেরিয়াল ইউজডের মধ্যে কি কি আছে? ডিরেক্ট মেটেরিয়াল ইউজডের মধ্যে থাকে হলো ওপেনিং মেটেরিয়াল, ঠিক আছে, ওপেনিং বা বিগিনিং মেটেরিয়াল, আমি এটা লিখি বিএম লিখি, বিগিনিং মেটেরিয়াল থাকে, তারপরে পিএম থাকে, পিএম মানে কি পারচেস মেটেরিয়াল, তারপরে আর থাকে ক্লোজিং মেটেরিয়াল থাকে বা ইন্ডিং মেটেরিয়াল থাকে, যা বলেন, আমি ক্লোজিং বললাম সি এম, তাহলে ক্লোজিং মেটেরিয়াল থাকে। তাহলে আমি তিনটা জিনিসের সমন্বয়ে, এই তিনটা জিনিসের সমন্বয়ে আমি কি পাই? তিনটা জিনিসের সমন্বয়ে আমি ডিরেক্ট মেটেরিয়াল ইউজড পাই। তাহলে আমি এক কথায় বলতে পারি যে ডিরেক্ট মেটেরিয়াল ইউজডের মধ্যে আমার বিগিনিং র মেটেরিয়াল আছে, পারচেস র মেটেরিয়াল আছে, আর ক্লোজিং র মেটেরিয়াল আছে। এখন এই আইটেমগুলোর সমন্বয়ে আমার কি হয়েছে? ডিরেক্ট মেটেরিয়াল ইউজড হয়েছে। এখন আমি ডিরেক্ট মেটেরিয়াল ইউজড দিয়া যেটা যোগ সেটা বিয়োগ, আর যেটা বিয়োগ সেটা যোগ করব, তাহলেই হবে। আচ্ছা যাই, ওই কঠিনের মধ্যে গেলাম না, আপনাদের কঠিন লাগতে পারে, তাহলে আমি এখান থেকে দেখাই। তাহলে এখন আমার দরকার কি ডিরেক্ট মেটেরিয়াল পারচেস লাগবে, তাহলে আমি লিখব কি ডিরেক্ট মেটেরিয়াল পারচেস, লিখে এই যে ডিরেক্ট মেটেরিয়াল ইউজডের যে ফিগার আমার কাছে দেওয়া আছে 1,93,000, এইটা থেকে আমি ক্লোজিংটা যোগ করব, এই যে ক্লোজিংটা যোগ করব, ক্লোজিংটা যোগ করব আর ওপেনিংটা মাইনাস করব। তাহলে ওপেনিংটা যদি আমি মাইনাস করি, এখন আপনি বলতে পারেন আমরা এতদিন তো আমাদের পড়াইছেন ওপেনিংটা সব সময় এই যোগ হয় আর ক্লোজিংটা মাইনাস হয়, এখানে উল্টো হইলো কেন? কারণ তখন আমরা কি করতাম, এই ওপেনিং দিয়ে শুরু করে এই ডিরেক্ট মেটেরিয়াল ইউজ বের করতাম, আর এবার করতেছি কি ডিরেক্ট মেটেরিয়াল ইউজ দিয়ে শুরু করে শেষের গুলা বের করতেছি। এই জন্য আগে যেটা যোগ হইতো সেইটা এখন বিয়োগ, আর আগে যেটা বিয়োগ হইতো সেইটা এখন যোগ, সোজা কথা। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল ইউজ থেকে ক্লোজিংটা আগে বিয়োগ হইতো, এখন সেই ক্লোজিংটা যোগ হবে, আর ওপেনিংটা আগে যোগ হইতো সেইটা এখন মাইনাস হইতো, মাইনাস হবে। তাহলে আমার এই তিনটে আইটেমের মধ্যে আমি এই দুইটা সরাই দিলাম, মানে এই দুইটার যোগ বিয়োগ কিছু একটা করলাম, করলে আমার বাকিটা পড়ে থাকবে, এই যে ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ পড়ে থাকবে। আমি কিন্তু আপনাদের ওই যে ওইভাবে বুঝাইছি, আমি চাইলে কিন্তু আপনাদের এই সূত্রটা মুখস্থ করাইতে পারতাম যে ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ সমান ডিরেক্ট মেটেরিয়াল ইউজড প্লাস ক্লোজিং ডিরেক্ট মেটেরিয়াল মাইনাস ওপেনিং ডিরেক্ট মেটেরিয়াল, এরকম বললে আপনারা হয়তো বা কিছুক্ষণ পড়াশোনা করলে এটা মুখস্থ করতে পারতেন। আসলে তো ব্যাপারটা বুঝতে হবে যে এইটা কেন এরকমের হইলো, কারণ আমাদের আগে আমরা যেটা বের করতাম সেখানে শুরু করতাম আমরা ওপেনিং ডিরেক্ট মেটেরিয়াল দিয়ে, শেষ করতাম এসে র মেটেরিয়াল ইউজডে, কিন্তু এবার র মেটেরিয়াল ইউজ দিয়ে আমরা শুরু করতেছি, সুতরাং আমাদের উল্টো হবে, যেটা যোগ সেটা বিয়োগ, আর যেটা বিয়োগ সেটা যোগ হবে। তাহলে এই যে এই দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, এই অ্যামাউন্টটা দেওয়া আছে, আর ডিরেক্ট মেটেরিয়াল অ্যামাউন্ট দেওয়া আছে, এরপরে যোগ বিয়োগ করলে যেটা নাই সেটা বের হয়ে যাবে, যে ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ বের হয়ে যাবে, এই যে 1,98,000 বের হয়ে যাবে। আপনি যদি প্রমাণ করতে চান যে এটা ঠিক আছে কিনা, তাহলে আপনি কি করবেন জানেন? এখন শোনেন, সবাই মনোযোগ দেন। ওপেনিং ডিরেক্ট মেটেরিয়াল যে 90,000, এইটার সাথে যোগ করবেন পারচেজ এই 1,98,000, এবং সেখান থেকে মাইনাস করবেন এই 1,95,000, তাহলে দেখবেন যে এই 1,93,000 হইবে। এটা আপনারা বাসায় বসে করে দেখেন, প্রমাণ করে দেখেন, ঠিক আছে? ওকে, এখন আমাদের পরবর্তী রিকোয়ার্ড আছে। পরবর্তী রিকোয়ার্ডটা কি? কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে আমাদের, কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড বের করার কিন্তু একটু আগে যে দুইটা ম্যাথ আমরা সলভ করেছি, ওই দুইটা ম্যাথের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আমরা করেছি, ঠিক সেই রকমই হবে, তবে এখানে একটু বেশি ধাপগুলো হবে, কারণ এখানে অনেকগুলো আইটেম দেয়া আছে, সেখান থেকে আমরা শুরু করব। তাহলে এখন আমরা কস্ট অফ গুডস সোল্ড শুরু করি, আসেন।
এই 3 নাম্বার রিকোয়ার্ড, এই যে এটা এই 3 নাম্বার রিকোয়ার্ডটা। এখন আসেন 3 নাম্বার রিকোয়ার্ড, এই যে 3 নাম্বার রিকোয়ার্ড শুরু করলাম, প্রতিষ্ঠানের নাম লিখলাম, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট লিখলাম, এরপরে এই পার্টিকুলারস বা অ্যাকাউন্ট টাইটেলস দিলাম এখানে, এরপর দুইটা টাকার গড় দিলাম। এখন আপনি শুরু করবেন কি দিয়ে মনে আছে? ওই যে কস্ট শীট যে ফরম্যাট দিয়ে দিছি, যে সব দিয়ে দিছি, ওটা দিয়ে শুরু করবেন। বিগিনিং ম্যাটেরিয়াল দিয়ে শুরু করবেন। বিগিনিং ম্যাটেরিয়াল কোথায় পাইবেন? বিগিনিং ম্যাটেরিয়াল তো এই অঙ্কের মধ্যে দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেওয়া আছে কোথায়? ফিনিশ গুডস, ডব্লিউপি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই যে বিগিনিং, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 90,000 বিগিনিং, আর এন্ডিং এইটা সবগুলোই দেওয়া আছে। আমি একটু আগেও তো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি। তাহলে বিগিনিং র ম্যাটেরিয়াল 90,000 আর এট পারচেজ। এখন একটু মজার বিষয় আছে এখানে, যে এই যে এট পারচেজ 1,98,000 আমরা যোগ করব, এইটা যদি উপরে আমি এই রিকোয়ার্ডটা যদি আমি না করতাম, এই যে এই দুইটা, তাহলে কিন্তু আমি এই 1,98,000 পেতাম না। তাহলে আমাকে যদি ওরা কি করতো, শুধুমাত্র এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা করতে বলতো, তাহলে আমাকে এই 1 নাম্বার আর 2 নাম্বার ওয়ার্কিং করা লাগতো। এখন তো রিকোয়ার্ড আকারে আসছে দেখে আমার ওই আগে করতে হয়েছে। আর যদি এগুলো উল্লেখ না করে যদি শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড করতে বলতো, তাহলে এই যে 1 আর 2 ডিরেক্ট লেবার কস্ট আর ম্যাটেরিয়াল পারচেজ, এই দুইটা আমাকে ওয়ার্কিং করে বের করে নিতে হইতো। নাহলে আমি এই যে 1,98,000 কিভাবে লিখতাম? তাহলে এখানে কি 90,000 ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ 1,98,000, তাহলে হবে কি 2,98,000, এখান থেকে মাইনাস করবেন ইন্ডিং র ম্যাটেরিয়াল, অঙ্কের মধ্যে দেওয়া আছে, মাইনাস করলে হবে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, ওই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,93,000 মনে আছে, এই যে এইটা অঙ্কের মধ্যে দেওয়া ছিল। এবার তো আমরা যোগ বিয়োগ করে বের করে ফেললাম এই ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ, তার সাথে যোগ করবেন কি ডিরেক্ট লেবার, যেটা 1 নাম্বার রিকোয়ার্ডে বের করছেন, এই যে যোগ করলে হবে কি প্রাইম কস্ট, এই যে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে যোগ করবেন কি ফ্যাক্টরি ওভারহেড, অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে হবে কি ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সাথে যোগ করবেন কি ডব্লিউআইপি বিগিনিং বা ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং, অঙ্কের মধ্যে দেওয়া আছে, এটা যোগ করবেন, ইন্ডিংটা মাইনাস করবেন, তাহলে হবে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, এটার সাথে বিগিনিং ফিনিশ গুডস যোগ করবেন, ইন্ডিং ফিনিশ গুডস মাইনাস করবেন, তাহলে হবে কস্ট অফ গুডস সোল্ড। অনেক সহজ একটা অঙ্ক। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না তাহলে এখন এখন বাসায় করণীয় কি? না স্যার। এইগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন সামনে নিচের শীটে যে আমার আরো তো কিছু অঙ্ক আছে, ওইগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কোনো প্রবলেম হলে তো আমি আছি। আগামী ক্লাসে কিন্তু আমরা টেন্ডার কস্ট করব, বেসিক কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমরা অনেকগুলো করে ফেলছি 4টা ক্লাসে। আশা করি এরপরে আর লাগার কথা না। অনলাইন তো সেই জন্য একটু বেশি করাইলাম, যদি ফিজিক্যাল পড়াশোনা হতো তাহলে এটা 3 ক্লাস বা 2 ক্লাসে শেষ করে দিতাম। তো এখানে আমরা এরপরে টেন্ডার কস্ট করব। টেন্ডার কস্ট শীটটা কস্ট শীটের মতোই, তবে এটা নিয়ে একটু আলাদা সিস্টেম আছে, এটা শীটের মধ্যেও কিন্তু বিস্তারিত লেখাপড়া আছে, একটু বাসায় করবেন। আপনাদের আজকের হোমওয়ার্ক হলো যে ম্যাথগুলো করাইছি এটা তো আপনারা করবেনই 3-4 বার করে, আর এটার নিচে আরো ম্যাথ আছে। এই যে আমি তো 10 না 12 পর্যন্ত করলাম না, 10, এই 11-12 এখান থেকে এই সেম টাইপের ম্যাথগুলো আছে, দেখেন শুধু দিয়ে দিয়েছে, আপনারা শুধু যোগ বিয়োগ করবেন বসাই বসাই, এগুলা বাসায় করবেন, আপনাদের বই থেকে এগুলা করবেন। আমি আগামী ক্লাসে টেন্ডার কস্ট এর অঙ্ক করাবো, তখন কিন্তু এই কস্ট শীটের এই বেসিক নলেজ কিন্তু এখানে লাগবে। আর টেন্ডার কস্টের জন্য একটু বাসায় পড়াশোনা করে আসবেন, আমি কি পড়বেন আমি বলে দেই, এই শীটের মধ্যে আছে, এখান থেকে একটু বাসায় পড়ে আসতে হবে। সাম ইম্পর্টেন্ট নোটস, এই যে দেখেন, এই সবাই স্ক্রিন দিকে তাকান, এই যে টেন্ডার কস্ট শীট বা কোট বা কোটেড প্রাইস, এইটার বাসায় পড়াশোনা করে আসবেন। এখানে যা যা আছে, এই যে এই যে এইটা হলো হেডিং, এই অঙ্ক আমরা আগামী ক্লাসে করব। এটার জন্য নিচে দেখেন এই যে এগুলা বাসায় পড়বেন, এই যে এগুলা বাসায় পড়ে আসবেন, এটা এগুলা বাসায় পড়ে আসবেন। এগুলো তো আমি জানি, আমাকে জানতে হবে না, আপনাদের জানতে হবে। এই নিচে দেখছেন এই সূত্রগুলো আগামী ক্লাসে লাগবে। যদিও এখানে সূত্র আমি মুখস্থ করি না, সূত্র আমি আপনাদের শিখাবো যে এইভাবে সূত্র বানাইবেন, এটা আমি বলে দিব আগামী ক্লাসে।
তখন নিজেরাই বানাইতে পারবেন, এটা মুখস্থ করার দরকার নেই, তবে দেখে আসবেন। এই নিচে এগুলো সব দেখে আসবেন, এগুলো সব দেখে আসবেন। তো আশা করি তাহলে অঙ্ক পারা যাবে। এই তো এরপরে আগামী ক্লাসের পরে আর এক ক্লাস লাগতেও পারে, নাও লাগতে পারে, কস্টশিট শেষ হয়ে যাবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে, এরপরে আমাকে প্রবলেম হলে জানাবেন। এরপরে আপনারা যদি চান স্ট্যাটিস্টিক্স ধরতে পারেন, আর যদি চান অন্য চ্যাপ্টারও ধরতে পারেন, আপনাদের ইচ্ছা, কারণ টাইম একই লাগবে। একটা একটা শেষ করলে সময় বেশি লাগবে, আর দুইটা পড়লে তাহলে কম সময়ের মধ্যে শেষ হয়। এখন একটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে বলবেন সেইভাবে হবে। তো আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো জনগণ, কথা বলে না কেন? কি কেউ কি নাই নাকি? না স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে যেহেতু 9:56 বেজে গেছে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করব। আর রেকর্ডিংটা আমি যদি রাত্রে পারি দিব, আর না হলে আগামীকালকে ইনশাল্লাহ দিব, কারণ যে ওই রেকর্ডিং তো রেন্ডার হইতেই সময় লাগে 2 ঘন্টা, বুঝছেন? দেখা যায় না। দেখা যায় না? এখন কি স্ক্রিন দেখা যায়? কিছু দেখাচ্ছি না তো, কিছু দেখাচ্ছি না, কথা বলতেছি শুধু আপনাদের সাথে।